তো চলো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই সকলকে বেশ কিছু ভিডিওর ক্লিপ দেখাই আগে। तो ब्रिटिश काल में कभी क्षत्रिय बनिएगा। जो जो दस्तावेज वो दिखा रहे हैं, चाहे वो प्री इंडिपेंडेंस डॉक्यूमेंट हो या पोस्ट इंडिपेंडेंस डॉक्यूमेंट हो, सब आधा अधूरा जानकारी के साथ अपने उनके जाति में रखा गया था। इसके अलावा जो है 1921 में भी जो सेंसस रिपोर्ट आया उसमें कुर्मियों को अलग क्षत्रिय जो है कुर्मी क्षत्रिय जो है कास्ट में इनको रखा गया है और इनकी जनगणना का रिपोर्ट यहाँ पर आप देख सकते हैं। 1931 में जो बिहार उड़ीसा का जो संयुक्त सेंसस रिपोर्ट हमारे हाथ में है, इसमें आदिवासियों के जो इंडियन बने हैं বক্তব্যে বা বেশ কিছু যারা নিজেদেরকে বড় ঐতিহাসিকবিদ মনে করছে তাদের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার যে কুর্মীরা কিন্তু আদিবাসী লয়। কুর্মীরা কি লয়? কুর্মীরা আদিবাসী লয়। তাই কুর্মীরা যে এসটির দাবিতে যে তারা আন্দোলন করছে সেটা পুরোপুরিভাবে নিরাধার, সেটা পুরোপুরিভাবে নিরাধার। এমনটাই তারা বিভিন্ন সাংবাদিক সম্মেলন হোক, বিভিন্ন সভা হোক, বিভিন্ন মঞ্চ হোক, পথসভা করে হোক, র্যালি হোক, সব জায়গাতে তারা এমনটাই সর্বজনসাধারণের সামনে তারা তুলে ধরতে চাইছে যে কুর্মীদের দাবি বা কুর্মীরা যে দাবিতে আন্দোলন করছে সেটা পুরোপুরিভাবে অসাংবিধানিক, যার কোনো নির্দিষ্ট আধার নাই, যার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। তো বন্ধুগণ, কুর্মীরাকে সত্যিই আদিবাসী লয়? কুর্মীদের কাছে কি আদিবাসী হওয়ার কি কোনো ঐতিহাসিক প্রমাণ নাই? প্রশ্ন তো এটা সবচেয়ে বড়। কুর্মী সমাজের মানুষের মনো ঘোরাঘুরি করবে কি? তাহলে কুর্মীদের কাছে কি কোনো ঐতিহাসিক প্রমাণ নাই? আজ যারা কুর্মীদের দাবির বিরোধিতা করে আন্দোলন করছে তাদের দাবিটা সত্যিই কত যুক্তিযুক্ত নাকি কতটা সত্য কথা তারা বলছে, কুর্মীরা আদিবাসী বটে কি লয়, সেইটা কিন্তু আজকের এই ভিডিওতে বন্ধুগণ প্রমাণ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে সেই সময়ের অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের বেশ কিছু তথ্য তোমাদের সকলের সামনে তুলে ধরবো। আর আজকে কিন্তু এই বিষয়টা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে যে ছোটনাগপুরের কুর্মী এবং বিহারের কুর্মীরা কিন্তু পুরোপুরিভাবে আলাদা। সাথে এইটাও আজকে তুলে ধরবো যে কি কারণে 1931 সালের যে সেন্সাস বা যে জনগণনার রিপোর্ট রয়েছে, যে রিপোর্টে কুর্মীরাকে কেন আদিবাসীদের সাথে মানে আদিবাসীদের যে তালিকা সেই তালিকায় কেন যুক্ত করা হয়নি। তো এইটার জন্য বন্ধুগণ আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে 1931 সালের যে সেন্সাস রিপোর্ট হয়, অর্থাৎ 1931 সালের ভারতবর্ষে যে জনগণনা হয় বিহার এবং উড়িষ্যা, সেই জনগণনার রিপোর্টটা কিন্তু আমাদেরকে প্রথমেই দেখতে হবে। তো এই দেখতেই পাচ্ছ বন্ধুগণ, সেন্সাস অফ ইন্ডিয়া। তো যারা আরো ভালোভাবে জানতে চাও বা অনেক কিছু তথ্য যারা জানতে চাও তারা অবশ্যই কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু এটার যে পিডিএফ সেই পিডিএফটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে সেইখান থেকে কিন্তু পিডিএফটা সংগ্রহ করে বহু কিছু তথ্য বা ইনফরমেশন কিন্তু জানতে পারবে। তো চলো, তাও আজকের এই ভিডিওতে আমি এই সেন্সাস রিপোর্টের উপর ভিত্তি করেই কুর্মী জাতি সম্পর্কে কি বলা হয়েছে সেগুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুগণ, সেন্সাস অফ ইন্ডিয়া 1931 ভলিউম 7 বিহার এন্ড উড়িষ্যা পার্ট 1 রিপোর্ট বাই ডাব্লিউ.জি. লেসি আইসিএস অফিসার। তো ডাব্লিউ.জি. লেসি যিনি একজন আইসিএস অফিসার ছিলেন, তো তার দ্বারা এই রিপোর্টটা তৈরি করা হয়। তো এই সেন্সাসে অর্থাৎ 1931 সালের যদি আমরা সেন্সাস বা জনগণনার যদি রিপোর্ট দেখি তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে 1931 সালের জনগণনার রিপোর্টে কিন্তু আদিবাসীদের যে তালিকা রয়েছে, অর্থাৎ যেখানে সাঁওতালদের নাম রয়েছে, যেখানে মুন্ডাদের নাম রয়েছে, যেখানে ওরামদের নাম রয়েছে, সেখানে কিন্তু কুর্মী জাতির নাম নাই। সেখানে কিন্তু কুর্মী জাতির নাম নাই। তাহলে কুর্মী জাতির নাম কোথায় রয়েছে? না, কুর্মী ক্ষত্রিয় হিসাবে তাদের যে একটা আলাদা কলাম, সেই কলামে কিন্তু কুর্মী ক্ষত্রিয়ের উল্লেখ আছে। তো হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন বা বেশ কিছু নেতা যারা বিরোধিতা করছে কুর্মীদের দাবির, তাহলে তারা তো পুরোপুরি ভাবে সত্য কথাই বলছে। তারা তো সত্য রিপোর্ট বা সত্য তথ্যই তো সর্বজনসাধারণের সামনে উপস্থিত করছে যে কুর্মীরা ব্রিটিশ পিরিয়ডও আদিবাসী ছিল নাই বা আদিবাসী হিসাবে কোনো জায়গাতেই তাদের নামের উল্লেখ নাই। তো তারাও কিন্তু সত্য কথাই বলছে, কিন্তু কথাটা পুরাপুরি সত্য নয়, কথাটা হচ্ছে অর্ধ সত্য। কথাটা কি হচ্ছে? অর্ধ সত্য। এমনটা কেন বলছি বন্ধুগণ? না, এই যে 1931 সালের জনগণনার যে সেন্সাস রিপোর্ট, সেই রিপোর্টের যদি আমরা একেবারে শেষ দিকে যাই, এই যে দেখতে পাচ্ছ 291 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? 291 নাম্বার পৃষ্ঠা। তো এখানে উপরেই যে বড় করে হেডিং দেওয়া আছে, সেই হেডিংটা তোমরা হয়তো পরিষ্কার ভাবে লক্ষ্য করছো যে এখানে কি লেখা হয়েছে যে দা কুর্মী অফ ছোটনাগপুর। তাহলে দা কুর্মী অফ ছোটনাগপুর। তো বলো না ভালো বন্ধুগণ, যদি বিহার আর ঝাড়খণ্ডের কুর্মীরা একই হয়, কারণ তখন তো আর ঝাড়খণ্ড রাজ্য আলাদা ছিল নাই, তাইলে কুর্মী বলতে বিহার আর ঝাড়খণ্ডের কুর্মীরাকেই বুঝাইতো, মানে তৎকালীন ছোটনাগপুর এলাকাতে যে বসবাস করতো। তাইলে এখানে আলাদাভাবে চিহ্নিত করার কোনো প্রয়োজন ছিল নাই। চিহ্নিত করার কি কোনো প্রয়োজন ছিল নাই। তবুও ব্রিটিশরা কিন্তু 1931 সালের এই সেন্সাস রিপোর্টে তারা কিন্তু
একেবারে শেষের দিকে কিন্তু তারা আলাদাভাবে এখানে চিহ্নিত করেছে কর্মীদেরকে। এবং এই যে রিপোর্টের একেবারে শেষে, অর্থাৎ এই যে অধ্যায়টাই বলা যেতে পারে, এই যে জায়গাটাতে তারা 7টা পয়েন্টের উপর বিভিন্ন যারা ঐতিহাসিকবিদ রয়েছে কর্মী জাতি সম্পর্কে, কর্মীদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক মানে স্থিতিটা কেমন রয়েছে, তাদের সমাজ ব্যবস্থা কেমন, সেই সম্পর্কে চর্চা করা হয়েছে। এবং সাথে বিহারের কর্মী থেকে এই ছোটনাগপুরের কর্মী কিভাবে আলাদা, সেগুলাও কিন্তু এই রিপোর্টের একেবারে শেষে, অর্থাৎ এই পৃষ্ঠা থেকে কিন্তু 291 নম্বর পৃষ্ঠা থেকে কিন্তু পরপর প্রায় 4টা পৃষ্ঠাতে কিন্তু চর্চা করা হয়েছে পুরাপুরি এই কর্মী জাতি সম্পর্কে। তো প্রথমেই বন্ধুগণ, তোমরা যদি ইন্ট্রোটা পড়ো, ইন্ট্রোটা মানে যে ভূমিকা দেওয়া আছে, এই ভূমিকাতে এখানে পরিষ্কার ভাবে একটা বিষয় লেখা রয়েছে যে ছোটনাগপুরের কর্মীদেরকে 1931 সালের আগে যে সমস্ত জনগণনা হয়, সেই জনগণনা গিলাতে কর্মীদেরকে সাঁওতাল এবং ভূমিজদের সাথে যে আদিবাসীদের যে তালিকা, সেই তালিকাতে কিন্তু রাখা হয়েছিল। তাহলে এটা কিন্তু আমার কথা নয়, বা এটা কোনো কর্মী লেখকও লেখে নাই, এটা কিন্তু ব্রিটিশ রিপোর্টেই বলছে যে 1931 সালের আগে যে সমস্ত জনগণনা হয়, সেইখানে বিহারের কর্মী এবং ছোটনাগপুরের কর্মীরাকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা হয়েছিল। তবে প্রশ্ন এখানে একটা বড় বাঁধে, সেই প্রশ্নটা কি বানছে সবার মনে, না তাইলে 1931 সালে কি এমন ঘটনা ঘটলো, 1931 সালে কি এমন ঘটনা ঘটলো যে বিহারের কর্মী এবং ছোটনাগপুরের কর্মীরাকে একটা কলামে লেখা হইলো বা একই ইহাতে দেখানো হইলো, কর্মী ক্ষত্রিয় হিসাবে দেখানো হইলো। তো এই বিষয়ে কিন্তু এই রিপোর্টে কিন্তু প্রথমে ইন্ট্রোতে পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে যে এই যে কর্মীরাকে যে বিভিন্ন জায়গাতে আদিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছিল, তার কিন্তু একটা যে তীব্র প্রতিবাদ করেছিল কারা, অল ইন্ডিয়া কর্মী ক্ষত্রিয় অ্যাসোসিয়েশন বলে যে একটা সংগঠন ছিল, নিশ্চয়ই তাদের তৎকালীন সময়ে সামাজিক রাজনৈতিক স্থিতি যথেষ্ট তাদের মজবুত ছিল, তাই তারা জোরদার এটার প্রতিবাদ করেছিল। এবং তারা তৎকালীন সময়ে ব্রিটিশ সরকারের কাছে একটা বিষয় তুলে ধরেছিল, সেই বিষয়টা কি না, ছোটনাগপুরের যারা কর্মী রয়েছে এবং বিহারের যারা কর্মী তারা কিন্তু একই। এবং তারা সরকারের কাছে এটাও দাবি জানাচ্ছিল যে যদি সরকার কোনো প্রমাণ চায়, অর্থাৎ সরকার যদি কোনো প্রমাণ চায় যে ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মী কিভাবে একই বটে, তার প্রমাণ দেখাও, তাহলে সেই প্রমাণ দেখাতো কিন্তু আমরা রাজি হব। এইটা কিন্তু তৎকালীন সময়ে এই যে অল ইন্ডিয়া কর্মী ক্ষত্রিয় মহাসভা কিন্তু ব্রিটিশ সরকারের যারা আধিকারিক ছিলেন তাদের সামনে বলেছিল। কিন্তু দেখা যায় এই ইন্ট্রোতে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে, দেখা যায় যখন তাদেরকে প্রমাণ চাওয়া হয় তখন সেই প্রমাণ দেখাতে তারা খুব একটা বেশি আগ্রহী হয় নাই। আরে বাবা থাকবে তবে না দেখাবে, অল ইন্ডিয়া কর্মী ক্ষত্রিয় যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা সেই রকম কোনো প্রমাণ দেখাতে পারে নাই। তারা কি কি বিষয় উল্লেখ করেছে না, তারা বলতে চাইছে যে ছোটনাগপুরের কর্মীরা হলো তাদের একটা শাখা উপশাখা বটে ছোটনাগপুরের কর্মীরা। দ্বিতীয়ত তারা একটা বড় পয়েন্ট তুলে ধরেছে যে ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মীদের যে পেশা, সেই পেশা এক, মানে উভয়ে কৃষিকাজের সাথে তৎকালীন সময়ে যুক্ত রয়েছে, তাহলে দুপক্ষেরই পেশা এক। তারপরেই তারা 3য় নাম্বার পয়েন্টে কি উল্লেখ করেছে না, ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মীরা কিন্তু তাদের যে রীতিনীতি ন্যাগনীতি সেইটা একই। তো এই মূলত 3টা কথাই তারা উল্লেখ করেছে, মানে সেই রকম কোন যে সুদৃঢ় প্রমাণ, সেই সুদৃঢ় প্রমাণ তারা তৎকালীন সময়ে ভারতবর্ষের যে ব্রিটিশ উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তাদের সামনে কিন্তু উপস্থাপন করতে পারে নাই। তবুও বলা যেতে পারে যেহেতু 1931 সালের জনগণনা থেকে কর্মীরা বাদ যাওয়ার এটা একটা বড় কারণ বলা যেতে পারে, হয়তো তাদের তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব যথেষ্ট হয়তো মজবুত ছিল, তাই হয়তো তারা যেমনটাই বলেছে তেমনটাই হয়তো তৎকালীন যারা ব্রিটিশ আধিকারিক ছিলেন তারা উল্লেখ করেছে। তবে এই বিষয়ে বন্ধুগণ 7টা পয়েন্টে আমরা দেখি, ইন্ট্রোর পরে 7টা পয়েন্টে কিন্তু ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মী নিয়ে কিন্তু চর্চা করা হয়েছে। প্রথমেই বিশেষ করে আমরা যদি দেখি যে যুক্তি তর্কটা সবচেয়ে বেশি উপস্থাপন করেছে, যারা বলতে চায় যে এই ছোটনাগপুর এবং বিহারের কর্মীরা একই বটে, তারা ডাল্টন সাহেব 1872 সালে ডাল্টন সাহেব একটা বই লিখেছিল, সেই বইয়ের কথা কিন্তু বারবার এখানে উল্লেখ করা হয়েছে। সেই বইয়ে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এই ছোটনাগপুরের কর্মীদের সামাজিক রাজনৈতিক অবস্থান কেমন ছিল সেই নিয়ে। এখানে কিন্তু ডাল্টন মহাশয় পরিষ্কার বলছেন যে খুব প্রাচীন কালে, অর্থাৎ প্রাচীন সময়ে বহু বছর আগে কর্মীরা এই ছোটনাগপুর এলাকাতে প্রবেশ করেছিল এবং এই এলাকাতে প্রবেশ করে তারা এখানকার বেশ কিছু আদিবাসী রয়েছে, সেই আদিবাসীদের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর কি হয় না, তারা এই জায়গাতে বহু আদিবাসীদের জায়গা তারা দখল করে, বলতে চাই বহু জায়গা তারা দখল করে এবং এইখানে ধীরে ধীরে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের সাথে সহাবস্থান, মানে একসাথে মিলেজুলে বসবাস করতে থাকে। এটা কিন্তু বহুত দিন আগে। এছাড়াও বলছে যে আর্যদের প্রাচীন যদি বংশধর বটে এই কর্মীরা, আর্যদের কি না প্রাচীন বংশধর। তারপরে একটা কথা বারবার উল্লেখ করেছে, বর্তমানে এই কর্মীদের মধ্যে যে সংস্কৃতিটা দেখা যায়
সেই সংস্কৃতিটা হচ্ছে আর্য এবং আদিবাসীদের মিশ্রণের ফলে তৈরি হওয়া সংস্কৃতি। অর্থাৎ যেহেতু আর্যরা বহুদিন আগে, অর্থাৎ যাদেরকে আমরা কুর্মী বলছি, সেই কুর্মীরা তো আর্য গোষ্ঠীর, তাহলে এরা বহুদিন আগে এই এলাকাতে বসবাস করেছিল এবং যেহেতু দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের সাথে বা মিলেজুলে তারা বসবাস করেছিল, তাই তাদের মধ্যে যে সংস্কৃতির আদান প্রদান, সেই সংস্কৃতির আদান প্রদান অটোমেটিক হয় এবং যার কারণে এখানে মিশ্র সংস্কৃতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আর্য এবং আদিবাসীদের মধ্যে যে মিশ্র সংস্কৃতি, সেই মিশ্র সংস্কৃতি কিন্তু এখানে কুর্মী জাতির মধ্যে লক্ষ্য করা যায়। তবে এইখানে বন্ধুগণ দুটা বিষয় কিন্তু এখানে ডাল্টন বাবু পরিষ্কার করে দিয়েছেন। কি বিষয়? না জল পানের ব্যাপারে। এখানে ডাল্টন মহাশয় পরিষ্কার উল্লেখ করেছেন যে এই এলাকার যারা কুর্মী রয়েছে, অর্থাৎ ছোটনাগপুরের কুর্মীদের সামাজিক অবস্থান কিন্তু অনেকটাই নিচুতে ছিল, অনেকটাই বলছে নিচুতে ছিল। যারা উচ্চ শ্রেণীর হিন্দু বর্ণের মানুষজন ছিল, তারা কিন্তু তাদের হাতে জল পান করতো নাই, তাদের হাতে জল পান করতো নাই। অতএব একটা বিষয় এখান থেকে পরিষ্কার যে এই এলাকার যারা কুর্মী ছিল, তারাও কিন্তু তৎকালীন সময়ে জাত প্রথা বা জাতিভেদ যে প্রথা রয়েছে, সেই জাতিভেদ প্রথার শিকার ছিল। জাতিভেদ ভেদাভেদের যে প্রথা, সেই প্রথার কিন্তু শিকার ছিল। অপরদিকে ডাল্টন মহাশয় বিহারের কুর্মীদের কথাই উল্লেখ করেছেন যে বিহারের কুর্মীরা কিন্তু ছিল তাদের সামাজিক স্থান যথেষ্ট উঁচুতে। কেন বলছে? না তাদের হাতে যারা উচ্চ বর্ণীয় হিন্দুরা ছিল, তারা কিন্তু তাদের হাতে জলপান করত। অতএব এখানে কিন্তু উনি পুরা পার্থক্যটা না বুঝতে পারলেও বিশেষ করে সামাজিক অবস্থানের ক্ষেত্রে কিন্তু উনি একটা পার্থক্য তুলে ধরেছেন। এছাড়াও উনি উল্লেখ করেছেন যে এইখানে অর্থাৎ এই ছোটনাগপুরের কুর্মীদের যে রীতিনীতি, তা কিন্তু অঞ্চল ভেদে কিন্তু অনেকটাই ভিন্ন রকমের। তো এই হলো বন্ধুগণ প্রথম পয়েন্ট, প্রথমে যে সমস্ত মূল বিষয়গুলো নিয়ে চর্চা করা হয়েছে। এবার চলে আসি দ্বিতীয় নাম্বার, রিজলে, যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা করা হয়। তার যে লেখা গ্রন্থ রয়েছে, বই রয়েছে, দ্য ট্রাইব অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল, 1891 সালে যেটা প্রকাশিত হয়। তো এইখানে উনি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে বিহারের যারা কুর্মী রয়েছে এবং উত্তর ভারতের যারা ছোটনাগপুরে যারা কুর্মী রয়েছে, তারা কিন্তু পুরোপুরি ভাবে আলাদা। এই বিষয়ে উনি ছোটনাগপুরের কুর্মীদের শারীরিক গঠন সম্পর্কে উনি বর্ণনা দিয়েছেন। ভাবুন, শারীরিক গঠন সম্পর্কে কিন্তু উনি বর্ণনা দিয়েছেন। কি বলছেন? না ছোটনাগপুরের কুর্মীরা হচ্ছে খাটো, গাঢ়, শক্ত এবং তারা দ্রাবিড় গোষ্ঠীর। তাহলে একটা বিষয় পরিষ্কার যে ছোটনাগপুরের কুর্মীরা দ্রাবিড় গোষ্ঠীর এবং অপরদিকে বিহারের কুর্মীরা আর্যদের শাখা একটা, অর্থাৎ আর্য গোষ্ঠী বটে। এবং ছোটনাগপুরের যারা কুর্মী, তারা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীর। তারপরে উনি উল্লেখ করেছেন যে সাঁওতাল আর ভূমিজদের মধ্যে যদি এই কুর্মীরা থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় নাই। অর্থাৎ সাঁওতাল এবং ভূমিজদের মতোই তারাও কিন্তু এই জায়গার একটা ট্রাইব। এটা কিন্তু এই বিষয়ে পরিষ্কার যে যেহেতু তারা যখন একসঙ্গে থাকছে, তাদের মধ্যে পার্থক্যই করা যাচ্ছে না যে কোনটা সাঁওতাল বটে, কোনটা কুর্মী বটে আর কোনটা ভূমিজ বটে। এছাড়াও দেখা যায় যে এই ছোটনাগপুরের কুর্মীদের খাওয়া দাওয়া, তাদের যে পরব বালি, তাদের যে ন্যাগ নীতি, তাদের যে টোটেম রয়েছে, সেটা কিন্তু পুরাপুরি এই এলাকার যারা আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদের মতো নেই। তো এই হলো বন্ধুগণ রিজলে যে কিছু পয়েন্ট বা কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে রিজলের। তারপরে তৃতীয় নম্বরে বন্ধুগণ জর্জ গিয়ারসনের কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে তৃতীয় নাম্বার পয়েন্টে। তো এখানেও কিন্তু জর্জ গিয়ারসন উনিও কিন্তু একটা জিনিস এখানে বারবার বলেছেন যে কুর্মীরা হচ্ছে দ্রাবিড় জাতিগোষ্ঠীর আদিবাসী। কুর্মীরা কারা? না দ্রাবিড় জাতিগোষ্ঠীর আদিবাসী। দ্বিতীয় নাম্বারে আরো একটা বড় বিষয় যে বিহারের কুর্মী থেকে ওরা পুরাপুরি ভাবে, অর্থাৎ ছোটনাগপুরের কুর্মী এবং বিহারের কুর্মী পুরাপুরি ভাবে আলাদা। কিন্তু কি করা হয়েছে না ভুলবশত 1931 সালের যে জনগণনা, এখানে জনগণনার কথা উল্লেখ করা হয়েছে, মানে ভুলবশত 1931 সালের যে জনগণনা রয়েছে, সেই জনগণনাতে কি করা হয়েছে না ছোটনাগপুরের কুর্মী এবং বিহারের কুর্মীদেরকে একসাথে দেখানো হয়েছে। তারপরে বিশেষ করে উনি একটা বিষয় এখানে উল্লেখ করেছেন, যেটা হচ্ছে কুর্মী আর কুর্মী নিয়ে। কুর্মীদের নিয়ে কি বলা হয়েছে না ছোটনাগপুরের কুর্মীরা হার্ড আর উচ্চারণ করে, অপরদিকে বিহারের কুর্মীরা সফট আর উচ্চারণ করে। এছাড়াও কিন্তু উনি কুর্মীদের ভাষা, যে ভাষাটাকে আমরা কুড়মালি ভাষা বলি, সেই ভাষা নিয়েও কিন্তু গিয়ারসন মহাশয় বলেছেন। কি বলছেন না এই এলাকাতে, অর্থাৎ একটা ছোটনাগপুরের একটা যে বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কি ভাষা প্রচলিত? কুড়মালি ভাষা প্রচলিত। এই কুড়মালি ভাষা কিন্তু শুধুমাত্র কুর্মী জাতির মানুষেরাই এই কুড়মালি ভাষায় কথা বলে নাই। কারা কথা বলে না এখানকার যারা কুর্মীদের সাথে সাথে যারা আদিবাসী, যারা মূলবাসী রয়েছে, তারাও কিন্তু এই কুড়মালি ভাষায় কথা বলে। এবং কুড়মালি ভাষা সম্পর্কে বলতে গিয়ে উনি কিন্তু একটা বিষয় তুলে ধরেছেন যে কুড়মালি ভাষা হচ্ছে মগহী যে ভাষা রয়েছে তারই বিকৃত রূপ। অপরদিকে উনি এখানে মালপাহাড়ি যে জাতি রয়েছে, সেই মালপাহাড়ি জাতিদের যে ভাষা মালপাহাড়িয়া, সেই ভাষা সম্পর্কে উনি
বলেছেন। যেমন মালপাহাড়ি ভাষাটা হইলো বাংলার বিকৃত এক ধরনের রূপ। তো সকলেই জানো এই যে মালপাহাড়ি, এই মালপাহাড়ি জাতিটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা আদিবাসী বা এসটি তালিকাভুক্ত একটা জাতি, যাদের ভাষা হচ্ছে মালপাহাড়ি। তাহলে তাদের ভাষাটাও কিন্তু কি না বাংলার একটা বিকৃত রূপ। তারপরে চলে আসি বন্ধুগণ 4 নম্বরে যে ডিস্ট্রিক্ট গেজেটিয়ার মানভূম রয়েছে 1910 সালে, তো সেখানেও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ছোটনাগপুরের কুর্মী এবং বিহারের কুর্মীদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং বিশেষ করে এই ছোটনাগপুরের কুর্মীদের কি না নিজস্ব একটা সামাজিক সিস্টেম আছে, তাদের যে প্রশাসনিক ধাঁচ, তাদের যে একটা নিজস্ব প্রশাসনিক ধাঁচ রয়েছে, যেমন কি সাঁওতাল, ভূমিজ, হো, মুন্ডা, অন্যান্য জাতিগোষ্ঠীদের মধ্যে রয়েছে। মাহাতোদের অর্থাৎ কুর্মীদের যিনি প্রধান অর্থাৎ পরিচালনা করেন উনি হলেন মাহাতো, সাঁওতালদের প্রধানকে বলা হচ্ছে মাঝি, ভূমিজদের প্রধান হচ্ছে সর্দার, হোদের প্রধান হচ্ছে মুন্ডা। এই বিষয়টাও কিন্তু উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এছাড়া উনি পার্থক্য করতে গিয়ে বলেছেন যে বিহারের কর্মী এবং ছোটনাগপুরের কর্মীদের মধ্যে কিন্তু কোনো বিবাহ অনুষ্ঠান হয় না, অর্থাৎ ছোটনাগপুরের কর্মী সমাজের মানুষদের সাথে এই বিহারের কর্মীদের কিন্তু বিবাহ, যাওয়া আসা মানে কোনো কিছুরই কিন্তু লেনদেন নাই। উনি একটা উদাহরণ দিতে গিয়ে কি বলেছেন যে পুরুলিয়াতে একটা কুষ্ঠরোগের হসপিটাল ছিল, সেখানে উত্তর বিহার থেকে আসা একজন কর্মী সমাজে একজন কর্মী জাতির মানুষ, উত্তর ভারত থেকে আসা একজন কর্মী জাতির মানুষ যখন তাকে এই কুষ্ঠ রোগীদের সাথে খেতে বলা হয় তখন সে খাইতে অস্বীকার করে। এই কুষ্ঠ রোগীরাও ছিল কিন্তু কর্মী। তাহলে একটা বিষয় পরিষ্কার যে কোথাও না কোথাও উত্তর ভারতের যারা কর্মী ছিল তারা এই ছোটনাগপুরের কর্মীদেরকে নিচু চোখে দেখতো। তো এই হইলো বন্ধুগণ মোটামুটি 4টা পয়েন্ট। এরপর চলে আসি 5 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্টে আমরা দেখি এখানে দুটা কেসের কথা উল্লেখ আছে, গণেশ মাহাতো আর শিবচরণ মাহাতো, কীর্তিবাস মাহাতো আর বুধন মাহান্তি, দুটা কেসের কথা উল্লেখ আছে। আর এই দুটা কেসেই যদি দেখা যায়, এই দুটা কেসেই কিন্তু পরিষ্কার ভাবে কুর্মীদের সম্পর্কে বলা হয়েছে যে কুর্মীরা হচ্ছে অ্যাবরিজিনাল, কুর্মীরা আদিবাসী, কুর্মীদের জাতিটা কি আদিবাসী, কুর্মীরা হচ্ছে অ্যাবরিজিনাল। এই বিষয়টাও কিন্তু এই দুটা যে রায়, কোর্টের রায়, সেই কোর্টের রায়ও কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে কুর্মীরা হচ্ছে আদিম জনজাতি এবং মানভূম জেলার কুর্মীরা আদিবাসী। এটা কার রায় না এটা হচ্ছে জজ সাহেবের রায়। তো এই হলো বন্ধুগণ 5টা পয়েন্ট। এরপর চলে আসি যে 6 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে কি বিষয় নিয়ে চর্চা করা হয়েছে। এইখানে 6 নম্বর পয়েন্টে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করা হয়েছে যে কিভাবে কর্মীদেরকে ধর্মান্তরিত করা হয়, এই ছোটনাগপুরের কর্মীদেরকে কিভাবে ক্ষত্রিয় আন্দোলনের সাথে যুক্ত করা হয়। এখানে পরিষ্কারভাবে বলা হয় যে অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভা গঠন হওয়ার পর থেকেই তারা কিসের উপর জোর দেয় না ধীরে ধীরে তারা দেখে যে ছোটনাগপুরের যে কুর্মী সমাজের মানুষরা ছিল, শুধুমাত্র কুর্মী বললে ভুল হবে কারণ ইয়ার আগের ভিডিও তো আমি আলোচনা করেছি যে শুধুমাত্র কুর্মীরাই নয়, এখানকার সাঁওতাল, হো, ভূমিজ, মুন্ডা সমস্ত জাতিদেরকে যে হিন্দু বা ক্ষত্রিয়করণের যে একটা চেষ্টা বা আন্দোলন সেটা বিভিন্ন সংগঠনের তরফ থেকে চলেছিল। তো ঠিক সেরকম কুর্মীদেরকে করা হয়, কুর্মীদেরকে কিনা বিভিন্ন ভাবে ক্ষত্রিয়করণের যে একটা আন্দোলন, সেই আন্দোলন এখানে শুরু হয়। আর বলা যেতে পারে এই মানভূমের মাটিতে, এই পুরুলিয়ার মাটিতে যে নেতৃত্ব দিয়েছিলেন উনি হলেন পঞ্চকোটের রাজা অর্থাৎ তৎকালীন কাশীপুরের মহারাজা জ্যোতিপ্রসাদ সিংদেব। উনি 1929 সালে ঘাগরজুড়িতে একটা সম্মেলন করে এবং সেখানে প্রায় 500 থেকে 1000 জন মানুষ পৈতা ধারণ করে। কি করে? পৈতা ধারণ করে। কবে না 1929 সালে পৈতা ধারণ করে। তো একদিকে যখন বন্ধুগণ আমরা দেখি যে কাশীপুর রাজার হাত ধরে যখন এই কর্মীদের ক্ষত্রিয়করণের যে একটা জোরদার প্রক্রিয়া আমাদের এই মানভূমের বুকে শুরু হয়, পৈতা পড়ো আন্দোলন, তখন অপরদিকে এখানে কিন্তু পরিষ্কারভাবে এটাও উল্লেখ রয়েছে এই পয়েন্টে যে পৈতা ফেঁকো আন্দোলনও কিন্তু শুরু হয়েছিল, কারণ সমগ্র কর্মী সমাজের মানুষেরা কিন্তু এই যে পৈতা পড়ো বা এই যে ক্ষত্রিয়করণটা কিন্তু তারা কোনোভাবে মানিয়ে নিতে পারে নাই, যার জন্য কর্মী সমাজের মধ্যে কি হয় না বিভাজন লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গাতে তারা আন্দোলন করে যে এই পৈতা পড়া চলবে নাই, আমরা দেশের আদিম জনজাতি। এই বিষয়ে কিন্তু তৎকালীন বহু যারা সমাজ সচেতন মানুষ ছিলেন তারা আন্দোলন করেছিলেন। তো এরপর চলে আসি বন্ধুগণ 7 নাম্বার পয়েন্টে। 7 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে না 7 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে উচ্চ হিন্দু মর্যাদা অর্থাৎ সামাজিক মর্যাদাটা বৃদ্ধি করার জন্য বেশ কিছু যারা কর্মী সমাজের মানুষ ছিলেন বা বলা যেতে পারে সমগ্র ধরো কর্মী সম্প্রদায়ের মানুষরাকে কি যে সামাজিক মর্যাদা উঁচু করার জন্য তাদের কি না এই ক্ষত্রিয়করণের যে একটা প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং এখানে বলা হয় যে তৎকালীন সময়ে ছোটনাগপুরের যে কর্মীদের যে জনসংখ্যা সেই জনসংখ্যা ছিল পুরোপুরি ভাবে 6,60,000 এবং যার মধ্যে বেশিরভাগই অর্থাৎ প্রায় 50% মানুষ বসবাস করতে কোথায় না মানভূম সংলগ্ন এলাকাতে। তো এখানে বলা হয় যে কোথাও না কোথাও তাদের যে একটা প্রথাগত যে নিয়ম ছিল এবং ব্রিটিশ সরকার দ্বারা তাদের যে জমি সংরক্ষিত ছিল ছোটনাগপুর যে অর্থাৎ যেটাকে আমরা সিএনটি একটা বলি,
সেই সিএনটি অ্যাক্টের দ্বারা কুর্মীদের যে জমি সংরক্ষিত ছিল, যে কুর্মীদের জমি অন্য কেউ হস্তান্তরিত করতে পারবে না, আদিবাসী ছাড়া অন্য কোনো সম্প্রদায় হস্তান্তরিত করতে পারবে না। তাহলে এই শেষের পয়েন্টও কিন্তু একটা বিষয় পরিষ্কার বন্ধুগণ, যে কুর্মীরা এই এলাকার আদিবাসিন্দা, এই এলাকার আদিবাসী। তাহলে কুর্মীরা সামাজিক মর্যাদাটা উঁচু দেখানোর জন্য তারা ক্ষত্রিয় আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, তবে সবাই যুক্ত হয় নাই। এখানে কিন্তু বলা হয় যে কয়েক হাজার যুক্ত হয়েছিল এবং এর প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, যেটা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে একদিকে যেমন বললি যে পৈতা পড়া আন্দোলন শুরু হয়েছিল, তবে অপরদিকে পৈতা ফেঁকো আন্দোলনও শুরু হয়েছিল। তো এই হলো বন্ধুগণ মোটামুটি আজকের আলোচনার বিষয়। তো সকলেই আশা করি বুঝতে পারছি যে তৎকালীন সময় 1931 সালে যে সমস্ত প্রমাণ বা রিপোর্ট গুলা ব্রিটিশ তৎকালীন যারা ব্রিটিশ অধিকারী ছিলেন তারা তুলে ধরেছিলেন, এই রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। তোমরা চাইলে এই রিপোর্টের পিডিএফটা ডাউনলোড করে আরো ভালোভাবে পড়তে পারো পয়েন্ট বাই পয়েন্ট। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনার বিষয়টি এখানেই সমাপ্ত করছি।